প্রচণ্ড ঠান্ডা। আমেরিকায় মাঝখানে একটু ওয়েদার ভালো গেলেও এখন অনেকগুলো স্টেটে দেখা যায় আবার তুষারপাত শুরু হয়েছে। আমাদের এখানেও এই সপ্তাহ থেকে প্রচণ্ড ঠান্ডা আমরা অনুভব করছি। একটু পার্কে আসছিলাম, যে ভাবলাম যেহেতু টেম্পারেচার খুব একটা অর্থাৎ খারাপ না, নেগেটিভ টেম্পারেচার না, একটু এই জায়গাটায় আসি। কিন্তু আসার পর যেটা দেখলাম যে যদিও টেম্পারেচার ধরুন 1 ডিগ্রি সেন্টিগ্রেড 2 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল লাইক হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ থাকা যাচ্ছে না, হাতগুলো মনে হচ্ছে যে ব্যথা শুরু হয়ে গেছে বরফে। সো এই হচ্ছে আমাদের রমজানের সময়টায় আমাদের রমজান কাটছে। গতকাল স্নোফল ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু আজ সকালে আবার স্নোফল শুরু হয়েছে। অর্থাৎ এক এক দিন আপনি এক এক রকম দেখতে পাবেন। কখনো সকালবেলা দেখবেন রৌদ্রোজ্জ্বল দিন, কখনো আমি যখন আবার অফিসে যাই তখন দেখি যে খুব কুয়াশা, রাস্তা একদম বাংলাদেশের মতো কুয়াশা সেটা। কখনো আবার ঝড় হচ্ছে, যে গতকাল ঝড় শুরু হয়েছে, আজকে যেমন স্নোফল হয়েছে। আবার কখনো দেখবেন যে রৌদ্রোজ্জ্বল দিন। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে টেম্পারেচারের খুবই ওঠানামা। কখনো রৌদ্রোজ্জ্বল দিন, কখনো আবার তুষারপাত। আজকে যেমন তুষারপাত শুরু হয়েছে। গতকাল দেখুন খুব ভালো একটা দিন ছিল, যদিও ঠান্ডা, কিন্তু গতকালের সাথে আজকের দিন মেলাতে পারবেন না। এই একই জায়গা, গতকাল এখানে দেখুন পাখিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজকে সকালবেলা আবার এই জায়গাটাই শুভ্র সাদা হয়ে যাচ্ছে তুষারপাতের কারণে। যাই হোক, আমি তুষারের একটু সৌন্দর্য সেটা শেয়ার করছি, সেই সাথে আমি কথা বলবো। অনেকে ইদানিং আমেরিকায় ফুল ফান্ডেড স্কলারশিপ সহ পিএইচডি অ্যাডমিশন পাচ্ছেন, কিন্তু যখন ভিসা নেওয়ার জন্য যাচ্ছেন তখন আমেরিকার সেই F1 ভিসা সেটা হচ্ছে না। কেন স্কলারশিপ থাকলেও এই যে ভিসা সেটা আবেদন রিজেক্ট হচ্ছে, বা আপনাদের কী কী বিষয়ে একটু সচেতন হওয়া উচিত, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি যারা আমেরিকায় পিএইচডি বা মাস্টার্স করতে আসবেন তাদের এই ভিডিওটি খুবই কাজে দেবে। প্রথম হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনাকে সন্দেহের চোখে রাখে যে আপনি আমেরিকায় আসার পর আপনি আর বাংলাদেশে ফেরত যাবেন না। একটা ক্যাটাগরি রয়েছে, এটাকে বলে 214B রিজেকশন। এই ক্যাটাগরিতে কিন্তু অনেকের ভিসা রিজেক্ট করে দেয়। এই জায়গাটায় দেখুন বেশিরভাগ মানুষই আসার পরেই কিন্তু থাকতে চায়, বা আসার পর যখন সে একটা ভালো অপরচুনিটি পায় তখন সে থাকে বা গ্রিন কার্ড নেয়। এটা কিন্তু সত্য, এবং এই জিনিসটাই কিন্তু এখন অফিসার ওদেরকে আপনাকে বোঝাতে হবে যে আপনি এই জায়গাটায় আসার পর আপনি যে জ্ঞানটা নেবেন বা যে ডিগ্রিটা নেবেন সেটা বাংলাদেশে কেরিয়ারটা কাজে লাগাবেন। আপনার ফিউচার প্ল্যানটা কী, এটা সাবজেক্টের সাথে একদম কোরিলেট করে বা সাবজেক্টের সাথে সম্পর্কিত একটা সুন্দর প্ল্যানিং আপনাকে ওনাকে বোঝাতে হবে, যেন আপনার মধ্যে কোনো কনফিউশন না থাকে, বা আপনার কথাবার্তা এরকম না হয় যে আপনার মেন উদ্দেশ্য এই জায়গাটা এসে পড়ালেখা করা না, মেন উদ্দেশ্য হচ্ছে আপনি আমেরিকায় এসে সেটেল হওয়া, বা আপনার নিজ দেশে কোনো কেরিয়ার প্ল্যান নেই সেটা বোঝানো। কারণ অনেকেরই কিন্তু দেশে স্টেবল জব থাকে বা দেশে সে টিচিং প্রফেশনে থাকে, তারা ইজিলি বোঝাতে পারে যে আমি আমার ডিগ্রিটা করে এনে এই জায়গাটায় কাজে লাগাবো। কিন্তু যাদের এই জিনিসগুলো থাকে না তারা কিন্তু বিপদে পড়ে। তখন কিন্তু অনেক সময় পিএইচডি ফান্ডেড হলেও এই যে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি যেহেতু, সেটা কিন্তু ভিসা পাওয়া যায় না। তাই আপনাকে সুন্দর করে একটা কেরিয়ার প্ল্যান সাজাতে হবে। সেটা প্রথম 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু বলতে হবে একদম কনফিডেন্স সহকারে, বা আপনার মধ্যে কোনো কনফিউশন বা কোনো গোঁজামিল যেন না থাকে। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে যে আপনি যে প্রফেসর বা যে ইউনিভার্সিটিতে আসছেন, অনেক সময় ওদের রিসার্চ ম্যাচিংটা খুব দুর্বল হয়। অর্থাৎ আপনি কথা বলতে গিয়ে সুন্দর করে আপনি বোঝাতে পারেন না যেন এই ইউনিভার্সিটিতে আপনি কেন যাচ্ছেন, কেন এই প্রফেসর, বা আপনি যে রিসার্চ করতে আসছেন সেটা বাংলাদেশে কী কাজে লাগবে। অনেকেই উত্তর দেয় জেনেরিক। এই জেনেরিক উত্তর দিলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে স্পেসিফিক কথা বলতে হবে। যারা ভিসা অফিসার তারা অলরেডি অনেক জেনেরিক উত্তর শুনতে শুনতে ক্লান্ত। তারা উত্তরের মধ্যে একটা স্পেসিফিক আপনার ফিউচার কেরিয়ার সেটা দেখতে চায়, এবং আপনি যেন আপনার রিসার্চ স্পেসিফিক ফিল্ড সেটা ভালো করে জানেন কি না, বা এর ভবিষ্যৎ সম্পর্কে আপনি অবগত আছেন কি না, সেটাই কিন্তু তারা দেখে। 3 নাম্বার হচ্ছে হোম কান্ট্রি ট্রাই একটা জিনিস রয়েছে, যে ভিসা অফিসার দেখে যে আপনি যে চলে আসবেন তার কিছু প্রমাণ, যেমন আপনার পরিবারের সাথে খুব সুন্দর অ্যাটাচমেন্ট রয়েছে, আপনার এই জায়গায় অনেক সম্পদ রয়েছে, বা এই জায়গায় আপনার যে ফিল্ডে আপনি যাচ্ছেন অনেক চাকরি, বাংলাদেশে আপনার ভবিষ্যৎ কেরিয়ার অনেক ভালো। তারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চেক করে। আপনার সামনে হয়তো এই চেকিংটা করবে না, যখন আপনি ভিসা অফিসারের কাছে যাবেন অলরেডি হয়তো তার সামনে সেই রিপোর্টটা চলে আসছে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড চেক করে তারা কী পেয়েছে।
তাই আপনার দেশে একটা পজিশন, দেশে একটা চাকরি বা দেশের সাথে অ্যাটাচমেন্ট অনেক সময় কিন্তু আপনার ভিসা পেতে সহায়তা করে, বা অনেক সময় যারা আনমেরিড ইয়ং তাদের কিন্তু রিজেক্ট করে দেয়, মনে করে যে তাদের দেশের সাথে কানেকশন নাই, তারা গেলে আর আসবে না। তারপর একটা হচ্ছে যে আপনার যে ফান্ডিং বা আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন, কিন্তু এর আপনার কোনো এক্সপ্লানেশন জানা নেই যে আপনি মাসে কত টাকা পাবেন, বা আপনার হেলথ ইন্স্যুরেন্স কেমন, ইয়ারলি আপনার খরচ কেমন, বাসায় কেমন খরচ হবে। কারণ অনেকেই বলে যে প্রফেসর সব কিছু বহন করবে, কিন্তু আপনার একটা স্পেসিফিক ধারণা থাকতে হবে যে প্রফেসর বহন করবে, এর বাইরেও আপনার অনেক খরচ। আপনি গাড়ি কিনতে হবে কি না, গাড়ি কিনলে তার খরচ কেমন, আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা ইউনিভার্সিটি দিবে কি না, নাকি আপনাকে নিজে কিনতে হবে, আপনার বাসা ভাড়া কেমন, মাসিক ওই জায়গায় বাজার খরচ কেমন। অর্থাৎ পুরোপুরি যেন আপনি জানেন, আপনার ফিনান্সিয়াল এক্সপ্লানেশনটা জানা। কোনো কমন উত্তর নয় যে আমার এই ফান্ড দিয়ে সব হবে, এরকম না, স্পেসিফিক কথা হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ পারফরমেন্স, এটা একটা হিউজ ফ্যাক্টর, যে 1-2 মিনিটের মধ্যে আপনাকে আপনি যে ক্যাপাবল বা আপনার ডকুমেন্ট যে একদম প্রপার সেটা বোঝাতে হবে। অনেক সময় অনেকে মুখস্থ উত্তর দিয়ে দেয়, অনেক সময় নার্ভাস থাকে, অনেক সময় বেশি কথা বলে ফেলে, অনেক সময় না বুঝেই উত্তর দিয়ে দেয়। এটা করা যাবে না, আপনার প্রশ্নের উত্তরটা বুঝে একদম স্পেসিফিক ডকুমেন্ট অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। এরকম যেন না হয় যে ইন্টারভিউ উনি প্রশ্ন করছে একরকম, আপনি আপনার মাথায় উত্তর রেডি আছে সেটাই আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। যে আমরা অনেক সময় এরকম উত্তর রেডি রাখি যেন আমার কথায় বোঝা না যায় যে আমি ওই জায়গায় যাওয়ার পর আর আসবো না, কিন্তু আমার মনের ভিতরে আছে আমি তো ওই জায়গায় থাকবো, এরকম না। বা অনেক সময় আমরা ভয়ে থাকি, এই বুঝি রিজেক্ট করে দিল, এরকমও হওয়ার কোনো মানে নেই। আপনার সব কিছু যদি ঠিক থাকে আপনি পাবেন, ওরা ভিসা দেওয়ার জন্যই তো বসে আছে। সো আপনাকে শুধু আপনার যোগ্যতা দিয়ে সেটা প্রমাণ করে নিতে হবে। এই জায়গাটায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে আগে থেকেই সবচেয়ে ভালো হয় যারা ভিসা পেয়েছে, যারা ভিসা নিয়ে এই জায়গাটায় আছে বা যারা এক্সপার্ট, তাদের সাথে একটু কথা বলা, নিজেকে তৈরি করা। আমরা অনেক সময় নিজেকে তৈরি করি না, তৈরি না করার কারণে অনেক সময় যে ওভার কনফিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু রিজেকশনটা হয়। আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমেরিকায় আপনি একটা স্বপ্ন নিয়ে আসবেন, প্রতিটা স্টেপে স্টেপে আপনার যারা অভিজ্ঞ তাদের মতামত নেওয়া উচিত, অ্যাপ্লাই করার সময় নেওয়া উচিত, কোন সাবজেক্টে যাচ্ছেন সেই সময় নেওয়া উচিত, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনার একটু জানা উচিত, কোন স্টেটে যাচ্ছেন সেই সম্পর্কে জানা উচিত, ইউনিভার্সিটি আপনার কাজ সম্পর্কে জানা উচিত, কি করে আপনি ইন্টারভিউ ফেস করবেন, কি করে আপনি ভিসা আবেদন করবেন, তারপর ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কি হবে, কি করে চাকরি বানাবেন। প্রতিটা জায়গায় প্রফেশনাল যারা, তাদের মতামত নেওয়াটা কিন্তু বর্তমান যুগে অনেক বেশি দরকার। এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তা নাহলে আপনি এই জায়গায় আসার পর স্ট্রাগল করবেন, আপনার কেরিয়ার নিয়ে আপনি হতাশ থাকবেন, আপনার ইউনিভার্সিটি পছন্দ হবে না, বা আপনি যেই টাকা পাচ্ছেন সেটা দিয়ে আপনি চলতে পারবেন না। কারণ একই টাকায় একই ফান্ড বা একই স্কলারশিপে একটা স্টেটে হয়তো খুব ভালো আপনি চলতে পারবেন, আরেকটা স্টেটে আপনি চলতে পারবেন না। সো যে স্টেটে আপনি ভালো চলতে পারবেন সেই স্টেটের ক্ষেত্রে তারা আপনার ওয়াইফকে বা স্পাউস ভিসা সেটা খুব সহজে দিবে। কিন্তু যদি খরচ বেশি হয়, সেখানে দেখা যায় আপনি আসার পর তখন আপনার স্পাউসকে আনা কঠিন হবে। সো এই জিনিসগুলো আগে থেকে জানা উচিত। আরেকটা জিনিস ওরা চেক করে, সেটা হচ্ছে সিকিউরিটি চেক, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলে একটা কথা, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে কিন্তু সেটা ফেলে দেয়। এটা যদি আপনার হয়ে যায় তখন কয়দিন লাগবে সেটা কিন্তু অনেকেই জানে না। 2 সপ্তাহ লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। বিশেষ করে যারা কেমিস্ট্রি বা নিউক্লিয়ার ফিজিক্স বা এরোস্পেস বা বায়োটেকনোলজি ওই সব সাবজেক্টের ক্ষেত্রে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের কারণে অর্থাৎ অ্যাডমিশন ডিলে হয়, বা ওরা অনেক সময় রিফিউজ করে দেয়। আর যারা ফুল ফান্ডেড স্কলারশিপে আসে তাদের ট্রাভেল হিস্ট্রি থাকা খুব একটা ইম্পর্ট্যান্ট না, বাধ্যতামূলক না, কিন্তু ট্রাভেল হিস্ট্রি থাকা বা অন্য জায়গা থেকে একটা মাস্টার্স নেওয়া বা কোথাও আপনি কনফারেন্সে গিয়েছেন, এই জিনিসগুলো যদি আপনার হিস্ট্রিতে থাকে তাহলে কিন্তু এটা অনেক সময় বেনিফিট বা অনেক সময় আপনার এটা খুব ভালো কাজে দেয়। কিন্তু ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ হলে সাধারণত রিজেকশন হয় না। যদি রিজেকশন হয় তাহলে সেটা হচ্ছে আপনার না জানার কারণে, বা আপনি ঠিক মতো আপনাকে এক্সপ্রেস করার না কারণেই কিন্তু হয়। অর্থাৎ আপনি ভিসা অফিসারকে বিশ্বাস করাতে পারেননি যে আপনি যেই সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্ট সম্বন্ধে আপনার ক্লিয়ার ধারণা, সেখান থেকে পড়ালেখা করে আপনি কি করবেন যদি দেশেও আসেন সেই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা রয়েছে, সেটা আপনি 2-3 মিনিটের মধ্যে বোঝাতে পারছেন। যদি বোঝাতে না পারেন, অর্থাৎ যাদের রিজেকশনটা হচ্ছে, আপনি হয়তো জেনেরিক অনেক কারণ বলতে পারেন যে এখন রিজেকশন বেশি হচ্ছে বলে আমার রিজেকশন হচ্ছে, তা নয়। আপনার রিজেকশন হচ্ছে আপনার কোনো একটা ভুল, সেটা হয়তো আপনি না জেনে না বুঝে করে ফেলেছেন, এই জন্য আপনার ভিসাটা এত স্কলারশিপ পাওয়ার পরও আপনার রিজেকশন হয়ে যাচ্ছে। তাই আপনারা সচেতন থাকবেন এবং একটু যেই
এই স্কলারশিপ নিয়ে যারা কথা বলে, স্কলারশিপ নিয়ে যে গ্রুপগুলো রয়েছে সেই জায়গাটায় একটু অ্যাক্টিভ থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।